তো বাচ্চারা চলো গতিটা আমরা করি। প্রথমে আমরা গতির টাইপ 1 প্রবলেমটা করব, যেখানে গুলি ও তক্তা বা দেয়াল ভেদ করা, তক্তা ভেদ করবে অথবা দেয়াল ভেদ করবে, কোনো কোনো সময় সিমেন্টের বস্তা ভেদ করার কথা বলবে, অর্থাৎ গুলি কোনো একটা প্রতিবন্ধকের অংশ ভেদ করে চলে যাবে, এরকম অঙ্কগুলো আমরা এখানে করব। প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নগুলো একটা সিম্পল রাখছি আমরা। একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে 20 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তাকে আঘাত করলো। 40% প্রবেশ করার পরে এইখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, পার্সেন্টেজে দেওয়া আছে স্যার 40% প্রবেশ করছে, তার মানে এটা স্মরণের পরিমাণটা আমাকে বলতেছে। কার 40%? এই 20 সেন্টিমিটারের 40%। তাহলে আমরা 20 সেন্টিমিটারের 40% করে শতকরা ভাগ থেকে স্মরণ আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে বুলেটের স্মরণ। করার পরে বুলেটের 65% বেগ হ্রাস পেল। তাহলে আমাকে এখানে বুলেটের যে বেগ হ্রাস পেল সেই হ্রাসের পরিমাণটাও দেওয়া আছে, অর্থাৎ শেষ বেগের একটা ধারণা আমাকে দিয়ে দিচ্ছে। শুরুতে আদি বেগ বলা ছিল। তক্তাটির পুরুত্ব 5 সেন্টিমিটার হলে উপরোক্ত শর্ত অনুযায়ী বুলেটটির পক্ষে সম্পূর্ণ তক্তা ভেদ করা সম্ভব কিনা গাণিতিক মতামত দাও। তার মানে এখন আমাদেরকে বলতেছে এই পুরো কন্ডিশন থেকে আমরা নিশ্চয়ই কিছু একটা বের করব, সেটা কি আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে। আগে দেখো, তক্তাটির পুরুত্ব 5 সেন্টিমিটার হলে উপরোক্ত শর্ত অনুসারে, এখন নতুন একটা তক্তা আমরা 5 সেন্টিমিটারে নিয়ে আসলে সেটাকে কি ওই গুলিটা ভেদ করতে পারবে কিনা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে খেয়াল করে দেখো, বুলেটের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমে আমাদের তক্তার একটা বাধাদানকারী বা সিমেন্টের বস্তা কিংবা দেয়ালের একটা বাধাদানকারী ত্বরণ আছে, এটাই মেন বিষয়। ঠিক আছে, যেমন ধরো তুমি তক্তার মধ্যে যদি গুলি করো তাহলে তক্তার মধ্যে একটা দূরত্ব অতিক্রম করবে, দেয়ালের মধ্যে করলে অন্য ভিন্ন আরেকটা দূরত্ব হতে পারে। এই যে ভিন্নতাটা হচ্ছে এর পেছনে কারণটা কি স্যার? এদের বাধাদানকারী বল। গুলি যখন এখানে ঢুকে তারা কি করে? বাধা দিতে চায়। তক্তা করবে, বাধা দিতে চাইবে, দেয়াল কি করবে? বাধা দিতে চাইবে। তাদের এই যে বাধাদানকারী বলটা আছে সেটার ভিন্নতার কারণে এক এক বস্তুতে এক এক বেগে তোমার গুলিটা ঢুকে। তাহলে এই পার্থক্যটা বল সৃষ্টি করতেছে, কিন্তু আমরা গতিতে তো বল পড়বো না, আমরা গতিতে বলের যে অংশটা পড়ালেখা করি সেটা হচ্ছে ত্বরণ। তাহলে যেহেতু প্রত্যেকের জন্য ইউনিক বা ভিন্ন ভিন্ন বল আছে, বাধাদানকারী বল, তাহলে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন মন্দন তথা ঋণাত্মক ত্বরণ আমার থাকবে। তাহলে এখানে সবার প্রথম আমাদেরকে বের করে ফেলতে হবে তক্তাটার যেই মন্দন আছে সেই মন্দনের পরিমাণটা কত, সবার ফার্স্টে বের করে ফেলতে হবে। সেটা বের হয়ে গেলে এরপরে আমরা দেওয়া ইনফরমেশনগুলো থেকে বের করে ফেলতে পারবো তক্তাকে ভেদ করতে পারে কি পারে না। সবসময় মনে রাখবা, তা গুলির প্রবলেমে আমরা এটা করার সময় কি বের করতে হবে? আমাদের ত্বরণ বের করতে হবে। কেন করতে হবে বলে ফেলছি, এবার চলে আসো স্যার। আমরা এখানে দেখতে পাচ্ছি আদিবেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। ত্বরণ বের করার জন্য আমাকে আদিবেগ দেওয়া আছে, এখানে আদিবেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমাদের কত দেওয়া আছে? শেষ বেগ আমাদেরকে বলছে বুলেটটি 65% বেগ হ্রাস পেল। 65% হ্রাস পেলে অবশ্যই থাকে 35%। যদি আমরা এভাবে লিখবো না, আমরা লিখব V0 মাইনাস V0 এর 65%। V0 মাইনাস V0 এর 65%। এখানে 300, এখানে 300 ইন্টু পার্সেন্টেজকে আমরা লেখার সময় 100 দিয়ে ভাগ করে লিখি, তাহলে 65/100 করলে আমরা শেষ বেগের কতটুকু অংশ বাদ যাবে সেটা বের করে ফেলতে পারবো। ক্যালকুলেশন করো। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 300 এর 65% হবে তোমার 195 আসবে। 195 যদি 300 থেকে মাইনাস দিই আমরা স্যার 105 আসবে, 105 মিটার পার সেকেন্ড। তার মানে 35% পরিমাণটাই আসছে আমাদের এখানে। এরপরে বের করতে বলছে কি? আমাদের বের করতে হবে স্মরণটা, খুব ইম্পর্টেন্ট স্যার আমাদের ত্বরণের জন্য। আদিবেগ, শেষ বেগ, স্মরণ।
সরণের জন্য আমাকে আগে পুরুত্বটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে আমরা 40% করলে সেটাই হবে আমার সরণ, কারণ এই 40% যাওয়ার পরে তার বেগটা হ্রাস পাইছে, আদি বেগটা শেষ বেগে পরিণতি পেল কিসের কারণে? আমাদের এই 20 সেন্টিমিটারের 40% সরণ হওয়ার কারণে। ঠিক আছে, যত সরণ চলবে ততটুকু সময় বাধাদানকারী বলটা চলতেই আছে, মানে ততক্ষণ পর্যন্ত সেই ত্বরণটা চলতেই আছে। ওই ত্বরণটা আমরা বের করতেছি। সরণ আমরা এখানে 20-এর কি বসাবো? 20-এর 40%। এটা জাস্ট সরাসরি পার্সেন্টেজ হবে, তাহলে 20 × 40/100। এটা সেন্টিমিটারে আসতেছে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে চাইলে আমাকে আরেকটা 10^2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 × 40 ভাগ 100, তাহলে 8 × 10^2। 10^2 মিটারে লিখে ফেললাম। এখন আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ সমান কত সেটা বের করতে হবে। চলো স্যার আমরা ত্বরণটা বের করে নিয়ে আসি। এখন ত্বরণ বের করার জন্য আদি বেগ, শেষ বেগ, সরণ দেওয়া আছে। কোন সূত্রটা আমরা বসাবো? যেহেতু এটা একটা সুষম ত্বরণের সমীকরণ বা সুষম ত্বরণের সমস্যা। কেমনে বুঝছি স্যার? সুষম ত্বরণের সমস্যা বোঝার জন্য আমাকে বুঝতে হবে কোনো একটা দেয়ালে বা কোনো একটা বস্তুতে যে বাধাদানকারী বলটা আছে সেটা সবসময় প্রায় একই থাকে। আমরা ধরে নিই একই ম্যাটেরিয়ালে একই থাকে, বাধাদানকারী বল একই থাকলে ত্বরণ একই থাকবে, তার মানে ত্বরণটা সুষম থাকবে। তো সুষম ত্বরণের সূত্র থেকে আমরা যদি এটা করি, আমরা সবাই জানি v² = v0² প্লাস 2as। আমি প্লাস দিয়ে লিখলাম কারণ আমি জানি এটা অটোমেটিক নেগেটিভ আসবে, সো a এর মানটা নেগেটিভ আসুক, কোনো সমস্যা নেই আমার। আমি সূত্র লেখার সময় প্লাস দিয়ে লিখব। তাহলে আমি একটু ছোট করে এটা নিয়ে আসি। দেখো তোমরা চাইলে এটাকে সরাসরি ফর্মুলা হিসেবে এই লাইনেও লিখতে পারো, সরি 2s হবে, v² - v0² / 2s হবে। খেয়াল করো 105² - 300² 2 × 8 × 10^2। এটা যদি করি আমরা 105² - 300² / 2 × 8 × 10⁻²। সো বিশাল একটা মান আমরা পেয়ে যাচ্ছি স্যার, বিশাল একটা মান আমরা এখানে পাচ্ছি, যেটা হচ্ছে মাইনাস, মনে হয় ভুল করেছি, 2 × 8 × হ্যাঁ ঠিক আছে, এটা আমরা পাচ্ছি 4.936 × 10⁵ 936 × 10⁵ m/s²। এটা আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন আমাদের করতে হবে কি, তক্তাটি 5 সেন্টিমিটার পুরুত্ব 5 সেন্টিমিটার হলে উক্ত বুলেটটি শর্ত অনুসারে তক্তা ভেদ করতে পারবে কিনা। এখন কতটুকু তক্তা ভেদ করতে পারবে সেটা আমরা আগে বের করে ফেলি টোটাল, সেইখান থেকে আমরা বলতে পারবো 5 সেন্টিমিটার ভেদ করতে পারে কিনা। যদি আমার তক্তা ভেদ করার সক্ষমতা 5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ভেদ করতে পারবে, আর যদি 5 সেন্টিমিটারের কম হয় তাহলে ভেদ করতে পারবে না। তো সিদ্ধান্তে আসার আগে আমাদেরকে করতে হবে, এবার আমরা করব কি, শেষ বেগটা বের করতে যাব। শেষ বেগটা আমরা 0 বসিয়ে দিব। আমরা এগুলো একটু ছোট্ট করে এখানে নিয়ে আসি, আবার দিয়ে লিখি আমরা, আবার। এখন স্যার আমরা শেষ বেগ 0 বসাবো। এখন আমরা শেষ বেগ বসাবো 0, আদি বেগ বসাবো স্যার আমরা 300 m/s। ত্বরণ আমরা আগে থেকে বের করে রাখছি, আমাকে এখন সরণ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। সরণ s' বলি আমরা স্যার, এটা b' বলি। তাহলে v' স্কোয়ার ইকুয়াল টু v0² প্লাস 2as'। s' বের করব, বাকিটা অটোমেটিক চলে আসবে স্যার।
ভি প্রাইম স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2y। লাস্ট এটা 0, 0 মাইনাস 300 স্কোয়ার, 0 মাইনাস 300 স্কোয়ার divided by 2 into 4.936 into 10 to the power 5, which is আমরা কত পেলাম 0.09117 মিটারে পাবো। এটা মিটারে আমরা আসছে, আমরা জাস্ট ক্যালকুলেট করছি কি শেষ বেগ শূন্য দিয়ে করছি। কেন করছি? একেবারে থেমে যাওয়া, একেবারে থেমে গেলে শেষ বেগ শূন্য হয়ে যায়। শেষ বেগ শূন্য দিয়ে যখন আমরা এটা করব, আমরা এটা পাবো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 9.1167 সেন্টিমিটার আসবে, অর্থাৎ যেটা 5 সেন্টিমিটার চেয়ে বড়। তোমরা এইভাবে লিখে দিবা গ্রেটার দেন 5 সেন্টিমিটার। আমরা এখানে লিখতে পারি গ্রেটার দেন 5 সেন্টিমিটার। সো যদি এটা গ্রেটার দেন 5 সেন্টিমিটার হয় তাহলে আমরা বলতে পারি যে তক্তাটি ভেদ করতে পারবে। লেস দেন 5 সেন্টিমিটার হলে ভেদ করতে পারবে না। এবারে তোমরা যদি এটা তুলে ফেলে থাকো তাহলে আমরা নেক্সট প্রবলেম চলে যাই। স্যার খুব সিম্পল ছিল। এবারে নেক্সট প্রবলেম খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলে গুলিটি 8 সেন্টিমিটার পুরো একটি কাঠের ভেতরে 0.06 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল। এই যে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। বেগ অর্ধেক হয়ে গেল, বেগ 1/4 হয়ে গেল, বেগ 1/3 হয়ে গেল। এই যে পার্থক্য, এটা আমাদেরকে একটু বুঝতে হবে স্যার। এভাবে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে বলবে গুলিটি কাঠের ভেতরে আর কত দূর প্রবেশ করবে। এখানে 8 সেন্টিমিটার পুরুত্বের ছিল, যার ভেতরে 0.06 মিটার প্রবেশ করেছিল। সো 8 সেন্টিমিটার পুরু ছিল, 0.06 মিটার প্রবেশ করার পরে এটা এমন হলো, হুইচ ইজ সেন্টিমিটার নিয়ে গেলে 6 সেন্টিমিটার। আর কত দূর প্রবেশ করবে সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। চলো স্যার আমরা এটা একটু বের করে নিয়ে আসি। আমরা এখানে এই ধরনের প্রবলেম করার সময় সেম আগের মতো কথা, এখনো সেম আগের কথাই। আর কত দূর প্রবেশ করবে মানে আমরা লাস্ট পুরা সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করব, সেইখান থেকে 6 বাদ দিলে কাজ হয়ে যাবে। তো এখানেও আমি বলে রাখি, একই তক্তা, রাইফেল থেকে গুলি ছুটছে কাঠের ভেতরে, একই কাঠ, তাহলে বাধাদানকারী যে বল বা যে মন্দন, সেই মন্দনটা আমাকে সবার প্রথমে বের করে নিয়ে আসতে হবে। আমরা যদি একটু লিখে আসি স্যার, এইখানে আমরা কি কি করব দেওয়া আছে। আদিবেগ আমাকে এখানে দেওয়া নেই স্যার, আদিবেগ সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া নেই। অর্ধেক হয়ে গেছে এই কথাটা বলছে। শোনো, প্রশ্নের মধ্যে ক্যাচটা এখানেই, তোমাকে আদিবেগ বলে দেওয়া থাকবে না। বেগ অর্ধেক হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, 1/5 হয়ে গেল, 1/4 হয়ে গেল। এর সকল কেসে তোমাকে আদিবেগটা ধরে নিতে হবে। ত্বরণটা সরাসরি মান পাবা না তুমি, ত্বরণের একটা আদিবেগের রেসপেক্টে মান পাবা, ভি নটের একটা মান পাবা, সেটা দিয়ে তোমাকে করে নিয়ে আসতে হবে। এখানে লেখার আগে তাহলে আমরা ধরি লিখি, ধরি আদিবেগ ভি নট। ঠিক আছে, আদিবেগ ভি নট, তারপরে শেষ বেগ লিখো। শেষ বেগ কি হবে স্যার? অর্ধেক বলছে না? অর্ধেক বলার মানে হচ্ছে শেষ বেগ ভি কমা দিয়ে লিখবো। আমরা এটার পরিচয়টা আগে একটু দিয়ে নিই। শেষ বেগ ভি ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই 2। তারপরে ত্বরণ তোমাকে বের করতে হবে, সরণ তোমাকে দেওয়া আছে। সরণ এস ইকুয়াল 0.06 মিটার। ত্বরণ ইকুয়াল হোয়াট? দেখো আমি সবসময় এটা পুরোবার এভাবে লিখবো না, একবার জাস্ট দেখালাম যেটা ধরছো সেটা কিভাবে লিখলা, আর এগুলাকে এখানে দিয়ে লিখবো তোমরা। ঠিক আছে, এখানে শেষ বেগ সরণ ত্বরণ তোমাকে লিখে ফেলার পরে আসো প্রশ্ন আমরা সরাসরি মানটা বসিয়ে দিই।
আমি স্পষ্টভাবে তোমাকে আরেকবার বলে দিই, যখন তোমার বুলেট প্রবেশ করার ক্ষেত্রে বলবে আদি বেগ তোমাকে বলে দিবে না, এরকম একটা অংশ দিয়ে দিবে, তখন তুমি স্ট্রেট ফরওয়ার্ড ত্বরণটাকে বের করবা। কারণ আগের অঙ্কে আমরা বললাম কোনো একটা গুলি ছোড়া হলে কাঠের ভিতর ঢুকক, এটা তক্তার ভিতর ঢুকক, কিংবা সিমেন্টের বস্তার ভিতর ঢুকক, এখানে ত্বরণটা ফিক্স থাকবে। এখানে যে বাধাদানকারী বলটা আছে সেটা বের করে নিয়ে আসতে হবে, সেটাই এখানকার ইউনিক প্রপার্টি। ওটা বের করার পরে এই একই কাঠের জন্য সকল ধরনের সমস্যা, সকল ধরনের গতীয় সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারবো। আসো স্যার, আমরা এখানে লিখব, এখন সরাসরি লিখব a ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2s। বসিয়ে দাও। শেষটা হচ্ছে আমাদের শেষটাকে লিখব ভি নট ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার 2 ইন্টু 0.06 লিখলে নেগেটিভ আসবে, অবশ্যই নেগেটিভ আসবে। এখানে আমরা 0.12 পাবো, আর উপরে কি পাবো স্যার? 3v নট স্কোয়ার ডিভাইডেড বাই 4। তোমরা চাইলে বিয়োগ করে দেখতে পারো, 1/4 থেকে যদি 1 যায় 3/4 থাকে। 1/4 কেন হচ্ছে? 2 কে স্কোয়ার করলে 4 হয়, 1/4 1/4 থেকে 1 গেলে 3/4 হয়। বসিয়ে দিব। তোমরা একটুকু রেখে দিতে পারো ত্বরণ, আর বেশি কিছু করার দরকার নেই। আবার নিচে জায়গা নেই, আমি পাশে করতেছি। আবার এখন আমাকে এখানে কি করতে হবে দেখো স্যার, গুলিটির বেগ অর্ধেক হওয়ার পর আর কত দূর প্রবেশ করবে? এবারও স্যার আমরা এস প্রাইম বের করব। এস প্রাইম বের করার জন্য আমাদের কি করতে হবে? শেষ বেগ 0 করে দিতে হবে স্যার। শেষ বেগটা আমরা 0 বসিয়ে দিব। 0 বসিয়ে দাও, ডিরেক্ট করতেছি। 0 স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2a। এখানে মান বসাইলে আমাদের কাজ হয়ে যাবে। ত্বরণের মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 3v স্কোয়ার ডিভাইড বাই 4। আর এর নিচে যে ভ্যালুটা আছে তোমরা চাইলে এটাকে, আচ্ছা তোমরা চাইলে এটাকে এখান থেকে সরাসরি উপরে বসিয়ে দিতে পারো, অথবা এখানে একটু চাপাই লিখতে পারো আর কি। একটু আগে আমি দেখাইছিলাম তোমাদেরকে চ্যাপ্টার 1 করানোর সময় সরাসরি কেমন উপরে তুলে ফেলা যায়। উপরে তুলে ফেলবো স্যার আমরা এটাকে, হরটাকে উপরে তুলে ফেলবো। -3v নট স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে এখানে 2 থাকবে, 2 4 কাটাকাটি চলে যাবে, এই 2 আর এই 4 কেটে এখানে 2 থাকে, সেই কাজটা করলাম। আর 0.12 আমরা উপরে নিয়ে যাবো স্যার, 0.12 ভি নট স্কোয়ার। খেয়াল করে দেখো, এই ভি নট আমার কাটাকাটি চলে যাবে। ভি নট যদি আমার কাটাকাটি চলে যায় তাহলে স্মরণ আমার কত আসে? আমার স্মরণ আসবে এই 2টা নিচ থেকে উপরে উঠে যাবে, মাল্টিপ্লাই করো 0.24 ডিভাইডেড বাই -3 বসালাম স্যার আমরা। ও উপরে একটা মাইনাস ছিল আমাদের, আমি তো বলি মাইনাস করতে চলে গেছে স্যার। মাইনাস এটা আর থাকবে না, উপরে নিচে মাইনাস কাটাকাটি চলে যাবে। উপরে একটা মাইনাস নিচে একটা মাইনাস চলে গেল স্যার। ভি নট স্কোয়ার ভি নট স্কোয়ার চলে যাবে, 3 8 24 0.08 মিটার। তাহলে আর কত দূর প্রবেশ করছে? অতিরিক্ত প্রবেশ। সুতরাং অতিরিক্ত প্রবেশ আমরা কত পেলাম? 0.08 মাইনাস 0.06 0.02 মিটার। এটাই আমাদের আনসার। আর কত দূর প্রবেশ করবে জিজ্ঞেস করছে, আমরা আনসার পাবো 0.02 মিটার। এটাকে 100 দ্বারা গুণ করে তুমি 2 সেন্টিমিটার বলে দিতে পারো। খুব সিম্পল। বুলেটের প্রবলেমে আমি এই প্রশ্নটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদেরকে বলতেছি। তোমরা চাইলে এটাকে একেবারে 5 স্টার দিতে পারো স্যার। এরকম প্রবলেম বারবার এই এসএসসি পরীক্ষার প্রশ্নগুলোতে চলে আসে। বুলেট থেকে প্রবলেম আসলে এই প্রবলেমটাই আসে। এবারে চলো স্যার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে আমরা সুষম ত্বরণের সমীকরণ থেকে কিছু সমস্যা করব, যেখানে খুব সিম্পল একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এখানে 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরে অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড।
দেখো খেয়াল করে দেখো, 200 মিটার অতিক্রম করতে সময় নিচ্ছে 20 সেকেন্ড। শিক্ষার্থী প্রথম 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? তাহলে সময় কিন্তু স্যার আমাকে এমনভাবে নিতে হবে 1/4 শুরুর সময়, 1/4 শেষের সময়, এই দুইটার মধ্যে, এই দুইটা সময়ে দূরত্বের যেই অনুপাত, সেই অনুপাতটা আমাকে করতে হচ্ছে। শেষের সময়ের দূরত্বের কত গুণ, তাহলে শেষেরটা দিয়ে ভাগ করতে হবে প্রথমটা শেষেরটার কত গুণ, যার সাথে তুলনা করছে তাকে দিয়ে ভাগ করতে হয়, প্রথম অংশের তুলনা করছে শেষ অংশের সাহায্যে। তাহলে প্রথম অংশের দূরত্ব উপরে থাকবে, শেষ অংশের দূরত্ব নিচে থাকবে। প্রথম অংশের দূরত্বটা আমরা একটা চট করে বের করে ফেলি তো। 200 মিটার অতিক্রম করতে সক্ষম হয় 55 কেজি ভরের বস্তু 20 সেকেন্ড। আচ্ছা, ইনফরমেশনগুলো কি কি একটু ছোট আমরা দাগাই ফেলি স্যার। 20 সেকেন্ড সময় ছিল আমার 55 কেজি আর 200 মিটার স্থির অবস্থান থেকে। দেখো স্যার, ফিজিক্সে সাধারণত তোমার ডাটা 3 ধরনের দেওয়া থাকে। ডাটা বা তথ্য আমাকে 3 ধরনের দেওয়া থাকতে পারে। একটা হলো ডিরেক্ট ডাটা, সরাসরি এই মানগুলো 55 কেজি, 20 সেকেন্ড, 200 মিটার। আরেকটা হলো ইনডিরেক্ট ডাটা, সরাসরি কোনো মান দিবে না, কিন্তু একটা কথাই তোমাকে এক্সপ্রেশন দেওয়া থাকবে যেখান থেকে তুমি বুঝে নিতে পারো যে মানটা কি হতে পারে। যেমন স্থির অবস্থান থেকে যাত্রা করছে, তার মানে আদিবেগ 0। লাস্টলি যেটা থাকে সেটা হচ্ছে কি তোমার প্যাসিভ ডাটা। যে প্যাসিভ ডাটার ক্ষেত্রে তোমার ধরো ত্বরণ বলে না দিয়ে তোমাকে বলে দিল ভর এবং বল। ভর এবং বল থেকে যে আমরা ত্বরণ বের করে নিয়ে আসি, ভর এবং বল থেকে, যেমন ধরো ত্বরণ =F/m। সো তোমাকে যেখানে ত্বরণ বলে দেওয়া উচিত ছিল, প্রশ্নের ত্বরণ তোমাকে লাগবে, দেওয়া আছে তোমার বল এবং দেওয়া আছে তোমার ভর, সেই সময় আমরা এই ধরনের ডাটাকে বলি প্যাসিভ ডাটা। একটা ডাটার পরিবর্তে তার কিছু অতিরিক্ত ডাটা থেকে বের করার মতো ডাটা সেট দেওয়া থাকে। এখন আসো স্যার, আমাদের এখানে তাহলে স্যার এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে প্রথম 1/4। প্রথম 1/4 জন্য আদিবেগ আমরা জানি। আমরা দূরত্ব, এটা আমার 200 মিটার টোটাল দূরত্ব স্যার, 20 সেকেন্ড এটা টোটাল সময়। সো 20 সেকেন্ড টোটাল সময়, টোটাল দূরত্ব আর আদিবেগের একটা ধারণা আমাকে দেওয়া আছে। তাহলে স্যার প্রথম 1/4 জন্য আমাকে মূলত কি কি লাগবে? প্রথম 1/4 আদিবেগ আমি জানি, আর কি জানি? সময়টা জানি স্যার 1/4, 20-এর 1/4 সময় 5 সেকেন্ড সময় জানি। আর কিছু কি জানি আমরা? আর কিছু স্যার জানি না। মনে রাখবা, আমাদের ত্বরণের সমীকরণে আমরা মূলত 5 ধরনের রাশি নিয়ে কাজ করি। তো যেখানে আমরা কাজ করি স্যার আদিবেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, সময়, এই 4টা জিনিস নিয়ে কাজ করি। আচ্ছা, তোমরা অনেকে আদিবেগটাকে ইউ দিয়েও প্রকাশ করো, একই কথা স্যার। ইউ দিয়ে প্রকাশ করো, ভি নট দিয়ে প্রকাশ করো, একই কথা। সো লেটস সে আমরা ইউ দিয়ে একটা করে দেখাই, কোনো সমস্যা নেই। তাহলে এই 5টা রাশি আমাদের আসলে এখানে আলোচনা করতে হয়, যার মধ্যে প্রতিবার 4টা করে রাশি নিয়ে সম্পর্ক স্থাপন করা হয়। তুমি চিন্তা করে দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, ভি ইউ এ টি 4 জনকে নিয়ে সমীকরণ। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ভি স্কোয়ার, ইউ স্কোয়ার, ভি ইউ এ এস, এই 4 জনের মধ্যে সম্পর্ক। আরেকটা আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এস ইউ টি এ, এই 4 জনের মধ্যে সম্পর্কটা করা হচ্ছে। তার মানে 4 জনের যে কোনো একজন থাকবে অজানা, বাকি 3টা থাকতে হবে আমার জানা, বাকি 3টা থাকতে হবে আমার জানা। যেমন ধরো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তুমি এখানে যদি ত্বরণ বের করতে চাও তাহলে তোমাকে এটা জানা থাকতে হবে, এটা জানা থাকতে হবে, এটা জানা থাকতে হবে। তুমি যদি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে লেটসে তুমি সরণ বের করতে চাও তাহলে তোমাকে ত্বরণ জানা থাকতে হবে, তোমাকে আদিবেগ, শেষ বেগ জানা থাকতে হবে। এরকম তোমাকে প্রতিবার 3টা করে ডাটা তোমার জানা থাকতে হয় এর মধ্যে, তখন তুমি বাকি যে কোনোটা তুমি বের করে ফেলতে পারো। খেয়াল করে দেখো, আমাদের 1/4 জন্য আমি কি পেলাম? শুধুমাত্র সময় জানা আছে, আদিবেগ জানা আছে, আর কিচ্ছু জানা নেই। কিন্তু আমাকে দেখো একটা প্যাসিভ ডাটা দেওয়া আছে। এই পুরা লাইনটাই আমরা এতক্ষণ যে বলছিলাম, এটা কিন্তু আসলে প্যাসিভ ডাটা দেওয়া আছে। এই প্যাসিভ ডাটা থেকে আমরা অন্য কোনো একটা রাশি বের করবো।
আমার সময় জানা আছে, আমার হচ্ছে আদিবেগ জানা আছে, বের করতে হবে সরণ, বাকি থাকে কি শেষ বেগ আর ত্বরণ। তাহলে আমার এই প্যাসিভ ডাটা থেকে আমি শেষ বেগ বের করতে পারি না ত্বরণ বের করতে পারি? অবশ্যই আমি সেখান থেকে ত্বরণ বের করতে পারি। কেন স্যার একটু বুঝাই বলি, এটা পুরোটাই একই ঘটনা, এটা টোটাল ঘটনা একই সময়ে চলমান একটা বস্তু, ওই সমসাময়িক একটা বস্তুর শুরুর দিকের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করতেছি। সো একটা সুষম ত্বরণের ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত ত্বরণটা সেম থাকে। তাহলে টোটাল ঘটনায় যে ত্বরণ পাবো 1/4 অংশ সময়েও সেম ত্বরণটাই আমরা পাবো। তো এখান থেকে আমরা বলতে পারি স্যার, আমরা আগে চট করে ত্বরণটা বের করে নিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। যা যা ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে আমি সরাসরি এখন ত্বরণ বের করতেছি, ইনফরমেশন দেওয়াগুলো আর লিখতেছি না। ত্বরণ বের করার জন্য আমার কি কি লাগবে? সরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। সরণ, আদিবেগ, সময়, ত্বরণ, এই চারটা নিয়ে আমার যে সূত্র S = UT + ½ AT², আগে সূত্রটা লিখে আসি স্যার। S = UT + ½ AT²। S এর মান আমাকে কত দেওয়া আছে? S এর মান আমাকে 200 দেওয়া আছে। আদিবেগ আমার 0, এখানে আমরা বসবো ½। ত্বরণ আমাকে বের করতে হবে, সময় আমাদের 20²। 2 আর 200 গুণ করলে আমার থাকে 400, 400কে 20² দিয়ে ভাগ করলে তাও 400, 400/400, 400 / 20², দ্যাট ইজ আমার 400/400, 1 m/s²। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম 1/4 সময়ের জন্য আদিবেগ জানি আমরা, এখন আমরা ত্বরণ জানি, আমরা সময় জানি। তাহলে প্রথম 1/3, 1/4, প্রথম 1/4 আমরা কি বের করতেছি? সরণ। S = সেম আবার UT + ½ AT², বাট এটা আমরা T1 লিখবো প্রথম 1/4 জন্য। এই সময়টা কি হবে? 20কে যদি 1/4 করি স্যার, 20কে 4 ভাগের 1 ভাগ করলে 5 সেকেন্ড, তাহলে আমরা সময় পেয়ে গেলাম 5 সেকেন্ড। এটা 0 হয়ে গেল, আমরা এটাকে S1 বলি স্যার, S তো আগে লিখে ফেলছি, এটাকে S1 বলতে হবে। 0, ½, A এর মান আমরা জানি 1, T এর মান আমাদের কত স্যার? 5² 25/2, 25/2 মানে 12.5। এটা প্রথম 1/4 সরণ পাওয়া গেল। এখন আমাকে S2 বের করতে হবে, শেষ 1/4 সরণ। শেষ 1/4 সরণের জন্য আমার কি কি জানা আছে একটু দেখো স্যার। আমার শেষ 1/4 জন্য জানা আছে শুধুমাত্র শেষ বেগও তো জানা নেই, আমার শুধুমাত্র ত্বরণ জানা আছে, সময় জানা আছে। এই ক্ষেত্রে আমরা সেম সমস্যায় পড়ে গেছি। এখন সময় জানা আছে, ত্বরণ জানা আছে, বের করতে হবে সরণ। না এটার আদিবেগ আমরা জানি, না এটার আমরা কি যেন বলে শেষ বেগ আমরা জানি, না এটার আমরা আদিবেগ জানি, না এটার আমরা শেষ বেগ জানি। সো এই ধরনের প্রবলেম আসলে কিভাবে করা যায়, আমাদের একটু টেনশনে পড়ে যাওয়ার মতো কারণ আছে। তাহলে তুমি এটাকে দুইভাবে করতে পারো। একটা উপায় হচ্ছে কি, তুমি 200 মিটার যেহেতু টোটাল সরণ জানো, তাহলে তুমি 1/4 বাদে আর কতটুকু অংশ শুরুতে আছে? শুরুতে আছে তোমার 1/3। তুমি লাস্টের 1/4 দূরত্ব বের করতে পারবে না, কিন্তু তুমি চাইলে ফার্স্টের 3/4 দূরত্ব তুমি বের করতে পারো। সেই অংশটা যদি বের করে 200 থেকে বিয়োগ করে দাও, তাহলে অবশিষ্ট অংশ, অবশিষ্ট পথের দূরত্ব তুমি পেয়ে যেতে পারো। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে তোমার ওই যে প্রথম দিকে শুরুর দিকে 3 ভাগ, শুরুর দিকের 3 ভাগ চলে যাওয়ার পরে যেই বেগটা থাকে, যেই শেষ বেগটা হয়, সেটা কিন্তু শেষ 1/4 আদিবেগ হয়ে যায়। তাহলে ওটার জন্য শেষ বেগ বের করার মাধ্যমে কিন্তু আমরা করে নিয়ে আসতে পারি। তো আমরা আসো স্যার, এখানে আমি স্যার দূরত্বটা দিয়ে করব, যেহেতু শেষ বেগ বের করে তারপরে করতে চাইলে শেষ বেগ করে একটা সমীকরণ করে নিয়ে আসতে হয়, আবার দূরত্বের জন্য আরেকটা সমীকরণ করতে হবে। দুইটা সমীকরণ আমি করতে চাই না স্যার। তাহলে দ্বিতীয় 1/4 জন্য দ্বিতীয় 1/4 জন্য আমরা কিভাবে করবো দেখো স্যার। S2 = 200 থেকে মাইনাস করব
আমরা কিছু একটা দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে তোমার ইউটি। আমরা কি করব স্যার, টি ধরো টি আমরা একটা T2 প্রাইম লিখবো স্যার, কারণ T2 প্রাইম প্লাস হাফ এ T2 প্রাইম স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো স্যার, আদিবেগ আমাদের শূন্য, আমরা বিয়োগ করবো জাস্ট হাফ এ টি স্কোয়ার। এ এর মান আমরা 1 জানি স্যার, টি এর মান এখন কত হবে, শেষ 5 সেকেন্ডের জন্য আমরা কি করতেছি, টোটাল থেকে শুরুর 3 ভাগ অর্থাৎ 15 সেকেন্ডটা মাইনাস করে দিব। সো 15 সেকেন্ডের হিসাব করতে হবে, এখানে শুরু থেকে করে আসছি, এই জন্য আদিবেগ আমরা শূন্য বসাতে পারছি, কারণ শুরু থেকে হলে আমাদের আদিবেগটা জানা আছে, শেষ থেকে হলে না জানি আদিবেগ না জানি শেষ বেগ, এই জন্যই আমাদেরকে একটু ইনডিরেক্টলি এই প্রবলেমটা করা লাগছে। 15 স্কোয়ার, এটাকে যদি আমরা অর্ধেক করি, আমরা যা পেলাম সেটা 200 থেকে মাইনাস করে দেব, আমরা এখানে পাবো 87.5 মিটার। এখন আমরা লাস্টে, সুতরাং S1 ডিভাইডেড বাই S2, আমাকে বলছে প্রথম 1/4 শেষ 1/4 কতটুকু, 12.5 87.5 1/7। তাহলে কত গুণ পাবো আমরা স্যার, 1/7, 1/7 হিসেবে পেয়ে যাব, এটাই আমাদের আনসার। তোমরা একটু তুলে ফেলো স্যার। তো স্যার আমরা মোটামুটি এটা দেখলাম, একেবারে কোনো টেনশনের কারণ নেই, একটু ভিজুয়ালি লাস্ট বারের মতো আমি তোমাদেরকে বুঝাই। আমরা যদি টোটাল দূরত্বটাকে 4টা ভাগে ভাগ করি, 4টা ভাগ কখনোই সমান হবে না। প্রথমে সুষম ত্বরণের ক্ষেত্রে প্রথমে একটু কম দূরত্ব অতিক্রম করে, তারপরে একটু বেশি, তারপর আরও বেশি, তারপর আরও বেশি হয়। সো এটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি, প্রথম 1/4 1 ভাগ করলে শেষ 1/4 7 ভাগ দূরত্ব অতিক্রম করতেছে। খেয়াল করে দেখো, প্রথমে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকুন, এবং লাস্টে গিয়ে অনেক বেশি পরিমাণ দূরত্ব আমরা অতিক্রম পাচ্ছি। এখানেও সময় 5 সেকেন্ড, এখানেও সময় 5 সেকেন্ড, এখানেও সময় 5 সেকেন্ড, এখানেও সময় 5 সেকেন্ড। সো আমরা সাম আপ করতেছি, প্রথম 5 সেকেন্ডের জন্য আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। তার জন্য আমার দূরত্ব বের করতে 3টা রাশি জানা থাকা লাগে। আমার জানা ছিল প্রথমে সময় এবং আদিবেগ, ত্বরণটা আমরা ডেটা থেকে বের করে নিয়ে আসছি। তারপরে আমার কাছে এখন হয়ে গেল স্যার সরণ, আদিবেগ, সময়, আদিবেগ, ত্বরণ, তাহলে সরণ বের হয়ে গেল। লাস্টের অংশের জন্য, লাস্টের অংশে আমাদের কিছুই জানা ছিল না, আমাদের শুধুমাত্র 2টা জিনিস জানা ছিল, একটা হচ্ছে তোমার সময়, আর একটা হলো তোমার এটার জন্য ত্বরণ, যেটা আমরা বের করে আনছি। আদিবেগ শেষ বেগ আমরা কোনোটাই বের করতে পারতেছিলাম না, তখন আমরা কি করছি, প্রথম 3 ভাগের জন্য আমরা সময়ও জানি, আদিবেগও জানি, টোটাল ত্বরণটাও জানি। তো এটা বের করে নিয়ে জাস্ট 200 থেকে বিয়োগ করে দিচ্ছি, এই হলো আমাদের অঙ্ক। এটা আমার হয়ে যাওয়ার পরে চলো স্যার আমরা 4 নম্বরটা করি। 4 নম্বরটা একটা তোমরা তোলা প্রশ্ন। সো 4 নম্বরটাতে আমাকে বলা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেনের কোন স্টেশনে কোন স্টেশন আবার অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আবার কথাটা একটু মনে হয় ভুলে চলে আসছে স্যার, আমরা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হিসেবে ধরতে পারি। এখানে প্রশ্নটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পরে। আবার কথাটা হবে না স্যার, তোমরা আবার কথাটা মুছে ফেলো, এটা হবে না প্রশ্নতে, এইটা একটু তোমরা কোয়েশ্চেন হিসেবে তুলে নাও। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোন একটি স্টেশন অতিক্রম করার পরে 10 সেকেন্ডে 240 মিটার অতিক্রম করে। দেখো ট্রেনটা চলতেছে, তোমরা চিন্তা করো, ট্রেনটা চলতে চলতে ধরো তোমার ঢাকার যে ক্যান্টনমেন্ট যে এরিয়াতে বা এয়ারপোর্টে, ঢাকার এয়ারপোর্ট স্টেশনটা অতিক্রম করে কমলাপুরের দিকে চলে আসছে। সো ঢাকার এয়ারপোর্ট স্টেশন ক্রস করার পর থেকে এটা কথার কথা যে 10 সেকেন্ডে 240 মিটার পথ চলে যেতে পারে। এখানে আমার কি কি জানা আছে, এই প্রশ্নটা অনেকে কিন্তু একটা কমন মিস্টেক করে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কমন মিস্টেকটা কি স্যার? দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে,
এখানে আমার ত্বরণ দেওয়া আছে, এখানে আমার সময় এবং সরণ দেওয়া আছে। তোমাকে কি বের করতে বলছে স্যার? স্টেশনে অতিক্রম করার সময় বেগ বের করতে বলতেছে। তো বাচ্চারা এখানে অনেকে আদিবেগ শূন্য মনে করে নেয়। খেয়াল করে দেখো, তোমাকে কোনো ধরনের হিন্টস যদি প্রশ্নে দেওয়া থাকে, আমরা যেটা বলতেছিলাম ইনডিরেক্ট কোনো ডাটা যদি দেওয়া না থাকে, তুমি কখনো এর আদিবেগ শূন্য ধরতে পারবা না। এটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের এই প্রশ্নটা। এখানে দেখো আমাকে কি কি দিছে, আমাকে ত্বরণ দেওয়া আছে, আমরা লিখে ফেলি স্যার এখানে ত্বরণ A = 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে তোমাদের সময় দেওয়া আছে কত স্যার? দেখো সময় T ইকুয়াল দেওয়া আছে স্যার 10 সেকেন্ড, 10 সেকেন্ড। আর লাস্টে কি আমার সরণ দেওয়া আছে কত স্যার? সরণ S = 240 মিটার। আমাকে বের করতে হবে আদিবেগ। কেন বলো তো স্যার দেখি, আদিবেগ কেন বের করতেছি? আদিবেগটাই বের করতে বলছে। এটা হলো কি, ট্রেন এখান থেকে যাওয়ার সময় প্রথম স্টেশনটাকে অতিক্রম করে 240 মিটার গেল। তো এই যে স্টেশনটাকে অতিক্রম করার সময়ে বেগটা তোমাকে বের করতে বলা হয়েছে। এই ঘটনার এখানের বেগটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে সরণ, আর এখানে সময় লাগছে 10 সেকেন্ড। তো আমরা এখান থেকে চট করে আদিবেগ বের করার জন্য এই ফর্মুলা থেকে বা এই ডাটা সেট থেকে ফর্মুলা কোনটা বসাবো? S = আচ্ছা আমি আবার ভি নট লিখে ফেলছি। এইচএসসিতে বেশিরভাগ সময় ভি নট লিখি, তো ইউ একটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ভি নট লিখো, ইউ লিখো, একই কথা। হাফ at স্কোয়ার। সো ইউ আমাকে বের করতে হবে, ইউ বাদে বাকি সবগুলোকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসছি। ইউ = S - হাফ at স্কোয়ার ডিভাইডেড বাই টি। বসিয়ে দাও, এস এর মান 240 মাইনাস হাফ, আমাদের এ এর মান কত স্যার? 4, সময় আমাদের 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10। ক্যালকুলেটারে বসিয়ে দিই আমরা স্যার। 4 2 দিয়ে ভাগ করলে হচ্ছে স্যার 2 2 × 100 মানে 200 200 যদি 40 থেকে 240 থেকে যায় তাহলে 40 40কে 100 দিয়ে ভাগ করলে 4, তাহলে এটা আসবে আমাদের স্যার 4 মিটার পার সেকেন্ড। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমাদের এখানে ত্বরণ সময় সরণ দেওয়া আছে, আদিবেগ বের করতে বলছে, চট করে সূত্র দিয়ে বের করে ফেলতে পারছি। এখান থেকে একটা মিসকনসেপশন আছে, সেটা আমরা শিখে ফেললাম। এই প্রবলেমটা সহজ, কিন্তু দেখা যাবে আরও কিছু প্রবলেম আছে যেখানের মধ্যে এরকম ভাষা ইউজ করছে, অঙ্কটা একটু লম্বা করছে, তখন কিন্তু সেম মিসকনসেপশন থেকে গেলে অঙ্কটা তোমরা করতে পারবে না। তোমরা ভুলে আদিবেগ ধরে বসে থাকবা 0, যেটা এখানে বলাই নাই। এখন স্যার নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। এটা যদি হয়ে যায় আমরা এখন চলো স্যার নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেনটা একটু তোমরা তুলে নাও। এখানে খেয়াল করে দেখো, একটি ট্রেন স্থির অবস্থান হতে 6 মিটার পার সেকেন্ড, এটা পার সেকেন্ড হবে স্যার, পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। স্থির অবস্থান থেকে বলেই দিছে আমাদেরকে স্যার। একই সময়ে একটি গাড়ি 900 মিটার সামনে থেকে 60 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করে। নাইস। একই সময়ে তাহলে যাত্রা স্টার্ট একসাথেই হয়েছে। সময়ের ক্ষেত্রে কি থাকে স্যার? সময় মানে আমরা বলি টাইম ইন্টারভেল বা একটা সময়ের ব্যাপ্তি। এটার একটা শুরু আছে, একটা শেষ আছে। শুরু যদি একসাথে হয়, শেষ যদি একসাথে হয়, তাহলে তাদের সময় একই হয়ে যায়। তো এখানে দেখো স্যার একই সময়ে একটা কথা বলছে, তার মানে শুরুটা একসাথে হয়েছে, তো ঘটনা যখন শেষ হবে তখন দুজনেরই সময় সমান সমান থাকবে। তাহলে দেখো 900 মিটার সামনে থেকে করছে, তাহলে আমরা দুইটা পয়েন্ট দিব স্যার, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মাঝখানে দূরত্ব কত স্যার? 900 মিটার। আমার সামনে কি আছে স্যার? ট্রেন আছে। গাড়ি কোথায় আছে স্যার? সামনে আছে, সরি 900 মিটার, একটি গাড়ি 900 মিটার সামনে, তাহলে আমার গাড়ি এখানে, কার এখানে, আমার ট্রেন এখানে, আমার ট্রেন এখানে 900 মিটার পেছনে। গাড়ি কত পথ গেলে ট্রেনটি গাড়িকে পেছনে ফেলবে? সমান্তরালে গেছে, কোনো সমস্যা নেই। সমান্তরালে যাওয়া মানে একই কথা, পিছে পিছে যাওয়া বা সমান্তরালে যাওয়া একই কথা। তুমি
এভাবে গিয়েও গাড়িটাকে ধরতে পারো, অথবা কি সমান্তরালে গিয়েও গাড়িটাকে অতিক্রম করে দেওয়া যেতে পারো, যেটাকে আমরা বলি ওভারটেক করে ফেলা, সেই কাজটা করতে পারো। আমাকে তাহলে চিন্তা করতে হবে কি কি দেওয়া আছে। আমাকে ট্রেনেরটা বলছে ট্রেন সমতরণে চলে। গাড়ি কিভাবে চলে? গাড়ি সমবেগে চলে। গাড়ি চলে সমবেগে, ট্রেন চলে সমতরণে। এটাকে আমরা টোটাল প্রসেসের মাধ্যমে করি। এখানে সরণের পার্থক্য অতিক্রম করার জন্য, গাড়িকে ট্রেনটি অতিক্রম করার জন্য গাড়ি যেই দূরত্ব অতিক্রম করবে সেটা তো করতে হবেই, সাথে অতিরিক্ত 900 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে আমরা কি করব, যে ট্রেনের সরণ ST ইকুয়াল লিখবো স্যার 900 প্লাস SC গাড়ির সরণ। এটাই আমার এখানকার শর্ত। এই শর্ত দিয়ে করতে পারি। আর একটা লাস্টে গিয়ে শর্টকাট আছে, যেটাকে আমরা আপেক্ষিকের মাধ্যমে বের করতে পারি। যে শর্টকাটটা তোমরা 9, 10 এবং HSC অ্যাডমিশন সব জায়গায় MCQ করার ক্ষেত্রে করে ফেলতে পারবে। বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে খুব বেশি কার্যকরী একটা প্রসেস। ঠিক আছে, কিন্তু যে কোনো জায়গায় বোর্ড পরীক্ষা আমরা করব এভাবে লং প্রসেসটাতে। সো লং প্রসেসটাতে আমাকে কী করতে হবে, সরণ বের করতে হবে। সরণ বের করার জন্য ট্রেনের কী কী দেওয়া আছে? ট্রেনের আমার আদিবেগ দেওয়া আছে, আমাকে ত্বরণ দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। দুজনেরই সময় একই হবে অতিক্রম যখন করতেছে, সেটা একটা মুহূর্ত, সেটা শেষ মুহূর্ত। শুরুর মুহূর্ত তাদের একসাথে হচ্ছে, শুরুর মুহূর্ত শেষ মুহূর্ত একই, তাহলে সময় একই। তো আমাকে এই শর্তটাকে নিচে চাপাইয়ে রেখে শুরুতে ধরে নিতে হবে। স্যার লিখব ধরি অতিক্রমের সময় টি। শর্টকাটে লিখছি, তোমরা লিখতে পারো ধরি ট্রেনটি গাড়িটিকে অতিক্রম করার সময় টি। এখন স্যার আমরা এখানে বলতে পারি, এখানে আমরা সরণের সম্পর্কটা লিখছি। ইউ আমাদের শূন্য, শুধুমাত্র হাফ লিখতে পারবো, হাফ এ। একটা কাজ করো, ট্রেনেরটাকে ক্যাপিটাল টি দিয়ে লিখো স্যার, AT স্কোয়ার, হাফ AT স্কোয়ার 900। ইউটি আমরা লিখলাম না, কারণ আদিবেগ শূন্য। কারের সমবেগে চলতেছে, সমবেগের আমরা সূত্র জানি কি, V ইন্টু টি। সমবেগের আমরা সূত্র জানি V ইন্টু টি। V আমাদেরকে দেওয়া আছে 60 মিটার পার সেকেন্ড, 60t। ক্লিয়ার? এখন আমরা চট করে অঙ্ক করে ফেললে হয়ে যাবে। সরি, আমরা এখানে এ এর মানটাও বসিয়ে দিই। এর মানটা ছিল স্যার 6, বসিয়ে দিই স্যার, সরাসরি বসিয়ে দিই স্যার। 3t স্কোয়ার থাকবে, বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসো জটপট। কেন এক পাশে নিয়ে আসবো? সমীকরণ সমাধান করতে হবে। এই সমীকরণটা এখন সমাধান করতে যাব, তার আগে আরেকটু প্রসেসিং করার সুযোগ আছে। টি স্কোয়ার মাইনাস 20t মাইনাস 300 ইকুয়াল 0। আমরা সবটা লিখে ফেলছি। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কাজ হয়ে যাবে। আমরা সলভ করার ইয়েটা একটু দেখি কোথায় করা যায়। এটাকে সলভ করতেছি, তোমরাও সলভ করতে থাকো। আমরা স্যার এটা ক্যালকুলেটরে সলভ করে পেলাম t ইকুয়াল 30 আর -10। চিন্তা করো স্যার, এটা যদি ক্যালকুলেটরে আমরা সলভ করব কেন? কারেক্ট অ্যান্সারটা পাওয়ার জন্য। কিন্তু স্যার এটাকে সলভ করবো আমরা বেসিক্যালি মিডল ফ্যাক্টর দিয়ে। এখন মিডল ফ্যাক্টর দিয়ে যদি আমরা এটাকে সলভ করি, জাস্ট দেখানো, চোখের সামনে দেখানো, তোমরা এইভাবে লিখে ফেলতে পারো t - 30 t + 10। এক লাইন এক্সট্রা দিয়েও দেখাতে পারো, অথবা সরাসরি এটাকে ভেঙে এইভাবে লিখে ফেলতে পারো। কারণ এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করাটা না, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ভ্যালুটা বের করা। খেয়াল করো 30 সেকেন্ড আসছে, সরি আমরা মুছে দিই এটা। এই যে দেখো স্যার, টি ইকুয়ালটা একটা আসছে 30 সেকেন্ড অথবা -10 সেকেন্ড, কিন্তু এটা তো আমাদের গ্রহণযোগ্য না। তাহলে সুতরাং সময় কি হবে স্যার? 30 সেকেন্ড হবে। ঠিক আছে, কত পথ গেলে ট্রেনটি গাড়িটিকে পেছনে ফেলবে, পথটা আমাকে বের করতে হবে স্যার। কার পথ?
কত পথ গাড়িটি কত পথ গেলে ট্রেনটি গাড়িটিতে গাড়িটির পথ বের করতে হবে। সো গাড়িটির পথ, গাড়িটির সরণ বের করতে হবে আমার, যেটা হচ্ছে, সুতরাং এস সি ইকুয়াল পাবো আমরা 60 × 30। সময় থেকে আমরা পথ বের করে নিয়ে আসবো 3 × 6 = 1800 মিটার, অথবা আমরা বলতে পারি 1.8 কিলোমিটার। এইটা হলো আমাদের একটা প্রসেস, যেখানে আমরা কি করলাম, একটা দূরত্বের সম্পর্ক থেকে লম্বা একটা প্রসেস করে নিয়ে আসলাম। আরেকটা নিয়ম আছে স্যার, আরেকটা নিয়ম, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিয়ে আসি স্যার। দেখো আরেকটা নিয়ম আছে কিভাবে করি। এবার আমরা করব কি, এত কিছু করব না, এত কিছু করার কোনো দরকার নেই স্যার। আমরা সবাই সময় জানি। আমাকে এখন একটা কাজ করতে হবে, যদি বস্তু দুইটার যে কোনো একটা কিংবা দুটোরই ত্বরণ থাকে, তাহলে তাদের আপেক্ষিক ত্বরণ বের করতে হবে। তাদের বেগের বা আদিবেগ আর বেগের সাথে তাদের আদিবেগের একটা আপেক্ষিক আদিবেগ বের করতে হবে। তারপরে আমাদের অঙ্ক কিন্তু আপেক্ষিক সরণ বা মধ্যবর্তী দূরত্বটা লিখতে হবে, সময় অটোমেটিক বের হয়ে যাবে। কেমনে করতেছে দেখো, সময় আমাদের টি ধরে নিলাম স্যার, আপেক্ষিক বেগ ভি রিলেটিভ, মানে যেটা আপেক্ষিক আদিবেগ। দেখো স্যার, একটা বস্তু ট্রেনের জন্য বেগ হলো তোমার 0, আর গাড়ির জন্য বেগ হলো কি তোমার, গাড়ির জন্য বেগ হলো স্যার 60 মিটার/সেকেন্ড। তাহলে যার সাপেক্ষে করব সে পেছনে থাকলেই ভালো। পেছনে তুমি যে কোনো একটা করতে পারবা, নট নেসেসারিলি যে পেছনেরটার সাপেক্ষেই করতে হবে, কিন্তু আমি ইউজুয়ালি পেছনেরটার সাপেক্ষে করি। সো পেছনেরটার সাপেক্ষে করলে সামনেরটার বেগ আগে লিখতে হবে স্যার 60, আগে লিখবো, শেষেরটার বেগ হচ্ছে তোমার 0, বিয়োগ করে দেবে। দুটোটা একই দিকে হেডিং করতেছে, আমরা সামনের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে সামনের দিকে পজিটিভ হলে কারের পজিটিভ ভ্যালু 60 আর ট্রেনের ভ্যালু হচ্ছে তোমার 0। 60 থেকে 0 গেলে 60 মিটার/সেকেন্ড থাকে। বুঝতে পারছো? দুটা বেগই একই দিকে, তাহলে দুটা বেগ একই দিকে হলে সামনের দিকটাকে আমরা ধনাত্মক ধরছি। আপেক্ষিক বেগের সূত্রে কি করি, যার আপেক্ষিক বেগ করতেছি তাকে আগে লিখবো, মাইনাস যার সাপেক্ষে বের করে 4টা বিয়োগ করে দিব, সেটাই করলাম। কিন্তু এই ক্ষেত্রে দুটার ভ্যালুই পজিটিভ ভ্যালু বসাইছি, সূত্রে মাইনাসটা আছে। এরপরে আপেক্ষিক ত্বরণ, এ রিলেটিভ। তো সামনের জন মানে কারের ত্বরণ কত, কারের ত্বরণ হচ্ছে আমাদের স্যার 0। তাহলে কারের ত্বরণ আমার আসলে 0। কার সাপেক্ষে ত্বরণ বের করতেছি স্যার, আমার ট্রেনের সাপেক্ষে। তাহলে ট্রেনের ত্বরণটা আমরা বিয়োগ করে দিলে ত্বরণের যে আপেক্ষিক মানটা আমরা পেয়ে যাব। তো ট্রেনের ত্বরণ আমরা 6 বসিয়ে দিব, তাহলে -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটা আপেক্ষিকভাবে -6 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে আছে। এটাও কিন্তু বোঝা যায় গাড়িটা আসলে ত্বরান্বিত হচ্ছে না, ট্রেনটা ত্বরান্বিত হচ্ছে। সো ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি গাড়িকে কেমন দেখবে? আমি তো আমার নিজেকে ত্বরণ হতে দেখবো না, আমি ভাববো যে সামনের জন একই ত্বরণে আমার দিকে পিছায় আসতেছে। সো এমন ঘটনাটাই এখানে ঘটতেছে। ঠিক যেমনটা জানলা থেকে বাইরে তাকালে মনে হয় গাছগুলো পিছে চলে যাচ্ছে, আসলে কি গাছ পিছে যাচ্ছে না, আমরা সামনে যাচ্ছি। এখনও সেম ট্রেনে বসে থাকা বা ট্রেনের রেসপেক্টে চিন্তা করলে গাড়িটা -6 মিটার/সেকেন্ড বা উল্টা দিকে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এইদিকে চলে আসতেছে। এতে কি হচ্ছে, গাড়ি আর ট্রেনের দূরত্ব কমছে, এরপর আমরা লিখবো স্যার মধ্যবর্তী দূরত্ব। এরপর আমরা লিখবো স্যার মধ্যবর্তী দূরত্বটা কিন্তু তাদের মধ্যে আপেক্ষিক সরণ, সেটা জানো স্যার? মধ্যবর্তী দূরত্বটা হলো, দেখো কার আর ট্রেন দুজনে কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে একই সময়ে। কার একটু কম দূরত্ব অতিক্রম করবে, ট্রেন একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। কতটুকু বেশি? 900 মিটার বেশি। তাহলে তাদের দূরত্বগুলোর মধ্যে পার্থক্যটা কত স্যার? 900। এইটা আপেক্ষিক দূরত্বটাই আসলে 900।
বুঝতে পারছো? এই জন্য আমরা দূরত্ব কি লিখলাম? মধ্যবর্তী দূরত্ব লিখলাম। সো আপেক্ষিকের মাধ্যমে করলে মধ্যবর্তী দূরত্ব। এই দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই দ্বারা আমরা বুঝতেছি হচ্ছে কি আসলে টোটাল আমাকে দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে সেটা বের না করে আমরা আপেক্ষিকভাবে কতটুকু অতিরিক্ত দূরত্ব বের করতে হবে সেটা লিখব। সেটার জন্য আমাকে আপেক্ষিক বেগ লাগবে, আপেক্ষিক ত্বরণ লাগবে। আমি একটু কারেক্টলি একটু বসিয়ে ফেলি স্যার। কারের সরণ থেকে এটা মাইনাস হবে স্যার, এটা আমাদের মাইনাস হবে, এটা আমাদের মাইনাস হবে স্যার। কারণ আমার কারেরটা কতটুকু অতিক্রম করতেছে, ট্রেনেরটা কতটুকু, ট্রেনের সরণটা একটু বেশি, কারের সরণটা একটু কম। তাহলে কারের থেকে যদি আমি ট্রেনেরটা বিয়োগ করে -900 মিটার আমরা পেয়ে যাব। এখন দেখো স্যার, আমরা যদি স্যার এখানে সূত্র বসিয়ে দিই, সূত্রটা আমরা একটু বসিয়ে ফেলবো স্যার। তারপরে S=UT + ½ স্কয়ার সূত্র বসিয়ে দিব। তাহলে সেই সমীকরণটা বসাই স্যার আমরা কত পাচ্ছি? S = V relative t plus half A relative t স্কোয়ার। এটা আমরা বসাবো। চলো আমরা বসিয়ে দিই। এস এর মান কত? -900, ভি রিলেটিভ পাচ্ছে হচ্ছে আমাদের 60 বসালাম, 60t আর লাস্টে থাকে স্যার হাফ মাইনাস, এখানে একটা -6 আছে, -6 বসিয়ে দিলে স্যার হাফ বসালে 3t স্কোয়ার, -3t স্কোয়ার। সো দেখো এটার সাথে আগের অংশ সমীকরণ মিলে যাচ্ছে কিনা? আমাদের মিলে যাচ্ছে। 3t স্কোয়ার -60 -900, 3t স্কোয়ার এই পাশে নিয়ে আসবো, 60টাকে এই পাশে নিয়ে আসবো স্যার। 3t স্কোয়ার -60t -900 = 0 বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আগে আমরা করে দেখাচ্ছি ক্যালকুলেশন, এখন আমরা এখানে দেখো খুব ইজিলি করে ফেলা যাচ্ছে। রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাসেলারেশন বা আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ এবং মধ্যবর্তী যে আপেক্ষিক দূরত্ব, কারের দূরত্বটা কম, ট্রেনের দূরত্বটা বেশি, তো কারেরটার থেকে ট্রেনেরটা বিয়োগ করে দিয়ে বসাই দিছি। লাস্টে গিয়ে সমীকরণে রিলেটিভ বসালাম, এক সমীকরণে হয়ে যাবে। এটার মাধ্যমে তুমি করতে পারো, এটা একটা শর্টকাট প্রসেস, কিন্তু তোমরা আসলে মনে রাখবা এটাকে বিশেষ করে। ঠিক আছে স্যার, পরেরটা এমসিকিউতে। অনেক সময় স্কুল পরীক্ষাগুলো তো এমসিকিউতে একটু এক্সট্রা বড় অঙ্ক দিয়ে রাখে স্যারেরা, ভয় লাগা দেওয়ার জন্য, তখন তোমরা এভাবে করে ফেলবা। এখন চলো স্যার আমরা নেক্সট অঙ্কটা চলে যাই। নেক্সট অঙ্কটাতে স্যার আমরা লিখবো, দেখো m ভরের দুটি গাড়ি যথাক্রমে 6 মিটার/সেকেন্ড এবং 9 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো। তাহলে m ভরের দুটি গাড়ি, ভর টোটালি আননেসেসারি একটা ইনফরমেশন এখানে, তারপরে দিছে তোমাদের কনফিউজ করার জন্য, দিতে পারে এরকম ইনফরমেশন। সো 6 মিটার/সেকেন্ড এবং 9 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে যাত্রা শুরু করছে আর একই সাথে পৌঁছাইছে, এখানে একটা ভাইব দিচ্ছে, একসাথে শুরু একসাথে শেষ, সময় একই। গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে দেওয়া আছে, গাড়ি দুটি কত সময়ে গন্তব্যস্থলে পৌঁছেছিল সময়টাই এখন আমাকে জানতে চাওয়া হয়েছে। তো ধরি, তাহলে আমরা কি লিখব? টি সময়ে গন্তব্য স্থলে পৌঁছানো। ঠিক আছে, সো টি সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো আমরা ধরতে পারি। এখন আমাকে জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে কাজ করে ফেলতে হবে। সময় একই, সরণও একই, একই সাথে শুরু করছে, একই সাথে সময়ে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছে, তাহলে সরণ সেম। তাহলে আমরা প্রথম গাড়ি S1 = S2 লিখতে পারি। দুটোরই ত্বরণ আছে, স্যার, আদি বেগও দুটোরই দেওয়া আছে স্যার। আমরা কি করতে পারি? 6t + হাফ এ মানে আমার এখানে 5, প্রথমটা যেন আমার ত্বরণ 5t স্কোয়ার = 9t + হাফ × 3t স্কোয়ার। চলো স্যার বসিয়ে দিয়ে অঙ্ক করে ফেলি। 5/2 3/2, 5/2 3/2, ওগুলো এক পাশে, এ পাশে নিয়ে আসে, ডান পাশে নিয়ে আসছি। 3/2t স্কোয়ার, 90 থেকে 60 গেলে আমার থাকে 3t, আর -3t করি স্যার, এক পাশে করি কেন একটু পরে বলতেছি স্যার।
ক্যালকুলেশন করো, বিয়োগ করলে স্যার আমার 2t² থাকে মনে হয়। এখানে স্যার দেখো আমরা টি এর দুইটা ভ্যালু পাবো, একটা টি যদি কমন নাও তোমরা তখন বুঝতে পারবা। এই ধরনের ইকুয়েশন আমরা খুব কেয়ারফুলি করব, কারণ না জানি কখন আমাকে ওই জিরো ভ্যালুটাও লাগতে পারে। সরাসরি কাটাকাটি করাটা উচিত না। টি এর একটা 0 সেকেন্ড পাওয়া যাচ্ছে, আর একটা পাওয়া যাচ্ছে 3/2 সেকেন্ড, হুইচ ইজ 1.5 সেকেন্ড। তার মানে শুরুতে তারা একই স্থানে ছিল, গন্তব্যের শেষে 1.5 সেকেন্ড পরেও একই স্থানে ছিল। সো এখানকার আনসারটা হচ্ছে আমাদের, শুরুটা তো না, গন্তব্যে পৌঁছানোর সময়টা বের করতে বলছে 1.5 সেকেন্ড। সমীকরণ আমাকে সবসময় সত্য বলে, সমীকরণ আমাকে বলতেছে কখন তাদের স্মরণ অবস্থান পরিবর্তন বা স্মরণটা সমান ছিল। শুরুতে সমান ছিল, শুরুতে 0 সমান ছিল, তাই সময় 0টা চলে আসছে, শেষে গিয়েও সমান হয়েছে আমার এই প্রশ্নের ভাষা অনুসারে। তাহলে আমরা সেটার জন্য 3/2 বা 1.5 সেকেন্ড পেয়ে যাই। খুব সিম্পল অঙ্ক। এই প্রসেসের মাধ্যমে, আপেক্ষিক বেগের মাধ্যমে এবং আপেক্ষিক ত্বরণের মাধ্যমে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। আমরা এখানে রাফলি দেখাই স্যার ভি রিলেটিভ এখানে কত হচ্ছে, শেষটা থেকে শুরুটা বিয়োগ করো 3 মিটার পার সেকেন্ড, আর এ রিলেটিভ যদি তুমি করো এখানে পাবা হচ্ছে কত, শেষটা থেকে শুরুটা বিয়োগ করবো, শেষটা থেকে শুরুটা বিয়োগ করবো -2। ঠিক আছে, যে কোনো একভাবে করো, জাস্ট আর কোনো কিছু না। মধ্যবর্তী দূরত্ব এস হচ্ছে আমাদের 0 স্যার, রিলেটিভ ডিস্টেন্সটা 0 ছিল, বাস শেষ। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি এ রিলেটিভ স্কোয়ার ইকুয়াল টু এস 0। আমরা বসিয়ে অঙ্ক করলে স্যার 3t প্লাস কত আসছে -t²। এমন কেন আসলো স্যার? রিলেটিভ অ্যাসিলারেশন 2 আমি এখানে ভুল করছি নাকি স্যার? আমি এখানে ভুল করছি স্যার, এই প্রবলেমের ক্যালকুলেশনে আমি ভুল করছি। 5/2 থেকে 3/2 যদি মাইনাস যায় তাহলে থাকে শুধুমাত্র t², আমি 2t² লিখছি, দেখছো 2t², তার মানে এটা 3 চলে আসে স্যার। সরি, অত্যন্ত দুঃখিত স্যার, এটা 3 সেকেন্ড হবে, আনসার 3 সেকেন্ড হবে। যাক দেখো, শর্টকাটে করা তো আমার অঙ্কটা মিলে গেছে। সুতরাং টি এর ভ্যালু একটা আসবে 0 সেকেন্ড, একটা আসবে 3 সেকেন্ড। সো তুমি শর্টকাটে করতে পারো, টোটাল করেও করে নিতে পারো। এবার আসো স্যার আমরা নেক্সট প্রবলেমটা দেখব, তোমরা একটু আগে তুলে নাও। নেক্সট প্রবলেমে আমরা গ্রাফ থেকে করব, তোমরা আগে একটু তুলে নাও। এবার স্যার এই গ্রাফ আর ছককে কেন আমরা একসাথে রাখলাম সেটা একটু আমি আপনাদেরকে বলি। গ্রাফ, ছক কিংবা ইকুয়েশন, এই তিনভাবে আমরা একটা ফাংশনকে প্রকাশ করতে পারি। ফাংশন মানে দুটো অজানার মধ্যে সম্পর্ক। এখানে হাউএভার আমাদের অজানাগুলা কি কি? সময় এবং বেগ। সময় এবং বেগের সম্পর্ক আমরা একটা সমীকরণের মাধ্যমে বলতে পারি, আমরা এভাবে চার্ট বা ছকের মাধ্যমে বলতে পারি, একটা গ্রাফের মাধ্যমে বলে দিতে পারি। সেইখান থেকে আপনি ডেটা এক্সট্র্যাক্ট করে নিতে পারবেন। আসেন স্যার, এবার আমার এখানে ছকের ডাটা দেওয়া আছে, বিভিন্ন সময় 0, 5, 10, 15, 20 এভাবে করতে করতে 30 পর্যন্ত দেওয়া আছে। উপরোক্ত তথ্যের আলোকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়ির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমাকে এখানে আঁকতে হবে স্যার ত্বরণ সময় লেখচিত্র। এই ইনফরমেশনগুলো থেকে ত্বরণ সময় লেখচিত্রটা এঁকে ফেলতে হবে। তারপরে গতির প্রকৃতি কেমন সেটা ব্যাখ্যা করতে হবে। একটু খেয়াল করো, প্রথমে যদি তোমরা এখানে দেখো স্যার 0 থেকে 10-এর মাঝখানে আমার বেগ হচ্ছে তোমার 2, 4, 6, এখানে ধীরে ধীরে বাড়তেছে এবং 15-এ গিয়েও বাড়ছে, 8 পর্যন্ত হলো। 15 থেকে 20 পর্যন্ত এই 5 সেকেন্ডে কোনো চেঞ্জ হয় নাই, শুরু হয়েছে 8 দিয়ে, শেষও হয়েছে 8 দিয়ে। 20-র পরে 20 থেকে 25-এ গিয়ে একটু কমছে, 30 দিকে আরও কমছে, এখানে কমছে। সো এই বেগেরও যদি আমরা হিসাবটা করি, শুরুতে বেগটা বাড়ছে, সমান ছিল, কমছে, তা ত্বরণের আমার হিসাবটা করতে হবে। ত্বরণ, যদি ত্বরণ বনাম সময় আমরা করতে চাই, প্রথমে ত্বরণ ছিল, এরপরে ত্বরণ ছিল না, এরপরে আবার ত্বরণ ছিল। কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং স্যার, আমাকে ত্বরণ সময় লেখচিত্র রাখতে বলছে, ডাটা কিন্তু দেওয়া আছে স্যার সময় বেগের জন্য। সো দেখো স্যার প্রথম 15 সেকেন্ড, আমি তাহলে স্যার বিভিন্ন সময়ের জন্য এই যে প্রথম 15 সেকেন্ডের আমরা ত্বরণটা বের করব, তারপরে এই মাঝখানে 15 থেকে 20-এর মাঝখানে যেই
অংশটা আছে সেটাতে আমরা কি করব, ত্বরণ 0 পাবো। তারপরে লাস্টের দিকে 20 থেকে 30-এর মধ্যে ত্বরণটা আমরা বের করে ফেলবো, যেহেতু বেগের মানটা কমতেছে ঋণাত্মক আসবে স্যার। প্রকৃতি তো আমাদের আসছে স্যার প্রথম 15 সেকেন্ড আমরা করি। প্রথম 15 সেকেন্ডে আমরা ত্বরণ বের করতে চাই। আমাকে 15 সেকেন্ডের জন্য আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। সময় 15 সেকেন্ড, আদি বেগ, শেষ বেগ। আমরা এটা সূত্র কোনটা বসাবো? v = u + at, v = u + at। এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণ = v - u / t। বেগের মান আমাকে কত দেওয়া আছে? বেগের মান আমাকে শেষটা হলো 8, শুরুটা হলো 0 না 2 স্যার, 0 সেকেন্ডে 2 ছিল। সময় আমার 15, বসিয়ে দিব স্যার। 8 থেকে 2 গেলে আমাদের 6/15, 6/15 এমনি রেখে দিব স্যার, 6/15ই আসে। খেয়াল করে দেখো তো স্যার, 8, সময় আমার 15 সেকেন্ড, 8 থেকে 2 গেলে 6, কাটাকাটি করতে পারি চাইলে স্যার, কাটাকাটি তো যায়। 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 5 = 15, 2/5, 2/5 মানে 0.4 m/s²। এটা আমরা ত্বরণ পেলাম। প্রথম 15 সেকেন্ডের ত্বরণ পেয়ে গেছি। প্রথম 15 সেকেন্ডের ত্বরণে কোনো চেঞ্জও নাই, একই ত্বরণ, তাহলে একেবারে ইজি। আসলে ত্বরণের চার্ট গ্রাফ যেহেতু আঁকতে বলছে, খুব সহজে এটা করে ফেলা যাবে, কোনো টেনশন নাই। এরপরে আমাকে করতে হবে কি স্যার, 15 থেকে 20-এর মাঝখানে হতে t = 15 সেকেন্ড হতে t = 20 সেকেন্ডে আমার ত্বরণ কত হবে স্যার? ত্বরণ ইকুয়ালটা আমাদের আসবে 0। কেন স্যার 0 আসতেছে? কারণ সমবেগ, অর্থাৎ এখানে তাহলে আমরা কি পাচ্ছি? সমবেগ। তারপরে t = 20 সেকেন্ড হতে t = 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে আমরা ত্বরণ এখানে শুরু করছি 8 দিয়ে, শেষ করছি 4 দিয়ে। একই সূত্র, এটার মতো ফর্মুলা বসাই দিব। শুরু করছি 8 দিয়ে, 8 - 4 / আমাদের সময় কত স্যার? 30 বসিয়ে দিব, 4 সরি আমি তো ভুল করতেছি স্যার। সময় তো আমাদের স্যার 20 থেকে 30-এর মাঝখানে সময় তো 10 সেকেন্ড, 10 বসাবো, এক্সট্রিমলি সরি। 10 শুরুটা, শেষটা থেকে শুরুটা, এখানে একটা ভুল করছি, শেষটা থেকে শুরুটা বিয়োগ করব, মাইনাস পাবো। শেষটা থেকে শুরুটা দেখো, শেষ বেগ মাইনাস শুরুর বেগ / সময়। শেষটা থেকে শুরুটা বিয়োগ করছি সময় ব্যবধান, সময় শুরু আছে, সময় শেষ আছে, মধ্যবর্তী পার্থক্য ব্যবধানটা বসাবো। 0.4 ঋণাত্মক আসবে। এখন -4কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি -0.4 m/s²। এটা আমার ত্বরণ। শুরুর দিকে একটা ত্বরণ ছিল, পরে সমবেগ, লাস্টে গিয়ে সমমন্দন। তো আমরা গ্রাফটা আঁকবো স্যার। আমাকে আঁকতে বলছে স্যার একটা ত্বরণ সময় লেখচিত্র। এই পাশে ত্বরণ থাকবে, ত্বরণের একটা ধনাত্মক মান থাকবে, কত সেকেন্ড পর্যন্ত থাকবে এটা আমি তোমাদেরকে বলি। গ্রাফটা স্পষ্ট করে যদি আমরা আঁকি, আমার মনে হয় পরে একটা পেজ খালি আছে, নাই তাহলে আমরা কপি করে নিই স্যার, আমরা ডুপ্লিকেট করে নিই। এখানে দেখো, এখানে আমরা এই অংশগুলো একটু মুছে ফেলি। দেখো স্যার, স্টার্ট করতেছি আমরা প্রথম 15 সেকেন্ড। এই যে 15 যে জায়গায় আসছে, 15 পর্যন্ত এটা ধনাত্মক থাকবে না। আমরা এই পাশে না আঁকি, জায়গা পাবো না আমরা এখানে স্যার, এই পাশে আঁকি। এগুলো সবগুলো মুছে যাক। আমার আগের পৃষ্ঠায় আছে স্যার, দেখেন আর আগের পৃষ্ঠায় ডাটাগুলো আছে। এখন এখানে আমরা এই করি, দেখেন স্যার গ্রাফটাকে একটু যত্ন সহকারে রাখতে হবে। সময় আছে এখানে, ত্বরণ আছে এখানে। নিচে জায়গা রাখার পিছনে কারণ হইল আমার নেগেটিভ ভ্যালু আসতেছে, এই জন্য। শুরুর দিকে আমরা 0.4 পাইছিলাম স্যার, আমরা এভাবে লিখবো
0.4 কতটুকু জায়গায় যাবে স্যার? 15 সেকেন্ড পর্যন্ত যাবে। এটা দেখো স্যার, t = 15 সেকেন্ড পর্যন্ত যাবে। এরপরে দেখো স্যার, এরপরে 15 থেকে 20 পর্যন্ত, এই যে 20 সেকেন্ড পর্যন্ত এটার কোনো ভ্যালু তুমি পাবা না। এখানে এত বড় লেখার দরকার নেই, জাস্ট 15 লিখে দিই আমরা। এইখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। তারপরে 20 থেকে 30-এর মাঝখানে গিয়ে আরেকটু এক্সটেন্ড করলে আমরা এটাকে, এই যে 30, আমরা কত পাবো? এখানে নেগেটিভ ভ্যালু পাবো স্যার, দেখো এই বরাবর ভ্যালু পাবো। ঠিক আছে, তোমরা একটু ভ্যালু গ্রাফে মিলিয়ে দেখলে পাবো স্যার। এই যে এটা হচ্ছে -0.4। ত্বরণের গ্রাফটা এমন হবে, শুরুতে একটু থাকবে, লাস্টে একটু থাকবে। এই জায়গাগুলোতে স্যার, এই মাঝখানের অংশটাতে আমার ত্বরণটা হচ্ছে 0। এটা হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ। ত্বরণ বনাম সময় গ্রাফ। গ্রাফ আঁকার সময় কোনো একটা ভ্যালু যদি চেঞ্জ না হয়, সময় আগাবে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, সমানভাবে আগাবে। এটা x অক্ষের সমান্তরাল বা এই বরাবর আনুভূমিক অক্ষের সমান্তরাল হয়ে যায়। যদি এটার মান 0 হয় তাহলে কিচ্ছু বসবে না স্যার, খালি থেকে যাবে, এই অংশটা পুরোটা খালি। এরপরে নেগেটিভ ভ্যালু মানে নিচে নেমে গিয়ে সমান্তরাল হয়ে যাবে। সেভাবে আমরা এঁকে দিলাম স্যার। প্রকৃতি লাস্টে ব্যাখ্যা করে দেবা। শুরুর প্রথম 15 সেকেন্ডে সমতরণে চলে, 0.4 মিটার/সেকেন্ড সমতরণে চলে। তার পরবর্তী 5 সেকেন্ড তোমার সমবেগে চলবে, কোনো ধরনের ত্বরণ থাকবে না। লাস্টে গিয়ে সমমন্দনে 0.4 মিটার/সেকেন্ড সমমন্দনে চলে। সেটা বললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে স্যার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাবো স্যার।